ড্রামাটি শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটি এখানে নিজের শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলছিল আর তার সামনে একটি ছেলে বসে থেকে ড্রিঙ্ক করছিল। মেয়েটি এমনটি করতে অনেক বেশি ভয় পাচ্ছিল। ছেলেটি বলে, তুমি এত বেশি ভয় কেন পাচ্ছ? এটা কি তোমার ফার্স্ট টাইম? এতে মেয়েটি বলে, হ্যাঁ। এরপরে ছেলেটি মেয়েটিকে নিজের কাছে টেনে নিয়েছিল। এরপরে মেয়েটিকে টাচ করতে শুরু করে। দেখা যায় মেয়েটি এতে অনেক বেশি ভয় পেয়ে যায়, তাই ওকে সরি বলতে থাকে যে আপনি আমাকে এখান থেকে যেতে দিন, আমার ভুল হয়ে গিয়েছে। ছেলেটি বলে, কেন এত বেশি ভয় পাচ্ছ? তুমি তো এখানে টাকার জন্য এসব কিছু করতে এসেছো। মেয়েটি বলে যে আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার সময় নষ্ট করতে চাই না, আপনি অন্য কাউকে এখানে ডেকে নিতে পারেন। ছেলেটি বলে, ঠিক আছে, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, আমি তোমাকে চলে যাওয়ার জন্য একটি চান্স দিচ্ছি। এরপরে মেয়েটি এখান থেকে উঠে চলে যেতে নিচ্ছিল। ও দরজা খোলার চেষ্টা করে কিন্তু একদমই খুলতে পারে না। তখন ছেলেটি এসে ওকে দরজা খুলতে সাহায্য করে আর ওর ক্লোজে এসে ওকে বলে, নেক্সট টাইম থেকে এরকম কাজ যেন আর কোথাও করতে যেও না। একটু পরে মেয়েটি ওখান থেকে দৌড়ে বাইরে চলে আসে। এই মেয়েটির নাম ছিল সু। তখন সুয়ের কাছে ওর মা ফোন করেছিল, ওকে অনেক বেশি বকা দিচ্ছিল যে তুমি এখন কোথায় রয়েছো, তোমাকে তো বলেছিলাম তাড়াতাড়ি টাকা পাঠিয়ে দিতে, তাড়াতাড়ি টাকা পাঠিয়ে দাও। ওর মায়ের কথাগুলো শোনার পর অনেকটাই বেশি কষ্ট পেয়েছিল। আর ভিতরে আমরা মেল লিডকে দেখতে পাই, নাম ছিল হান। হান তখন এখানে ওর গ্র্যান্ড মার সাথে কথা বলছিল। এখানে আমরা জানতে পারি হান কোনো মেয়েকে ওর আশেপাশে সহ্য করতে পারে না। এই কারণে গ্র্যান্ড মা ওকে বকা দিচ্ছিল যে তুমি কতদিন আর সিঙ্গেল থাকবে, তাড়াতাড়ি বিয়ে করে নাও। তখনই আবার ভিতরে সু চলে এসেছিল। সুকে দেখার পর বলতে থাকে, হান তুমি তাহলে এখানে আবারও ফিরে এসেছো, কিন্তু এইবার কিন্তু আমি তোমাকে চলে যাওয়ার কোনো চান্সই দেবো না, তাহলে এখন তুমি আমাকে খুশি করো। সু তখন ওর কাজ করতে শুরু করে। ভয়ে ভয়ে ওকে একটি কিস করেছিল। হানও তখন সুকে কিস করতে থাকে, এমনকি ওকে বেডে নিয়ে যায় আর তারা দুজনে এখানে রোম্যান্স করছিল। পরের দিন সকালে দেখানো হয় সুকে, ওর ঘুমটা ভেঙে গিয়েছিল আর এই সিনটি এখানেই কাট হয়। এরপরে আমরা কয়েক মাস পরে একটি সিন দেখতে পাই যেখানে সু ডক্টরের কাছে এসেছিল নিজে চেক আপ করানোর জন্য। ডক্টর চেক আপ করানোর পর ওকে জানে তুমি প্রেগনেন্ট, দাঁড়াও আমি তোমার মাকে ফোন করে এটা বলছি। কিন্তু সু তো ডক্টরকে বাধা দিয়েছিল যে একদমই আমার মাকে ফোন করে কোনো কিছু বলবেন না, কারণ ও জানতো ওর মা এটা জানতে পারলে বেবিটিকেই মেরে ফেলবে, তাই ভয় পেয়ে ডক্টরকে মানা করে দেয়। তখনই আমরা এই হসপিটালে দেখতে পাই হানকে, আর আমরা এটাও জানতে পারি হান আসলে একজন ডক্টর। যখন তারা দুজনে এখানে একে অপরকে দেখেছিল অনেকটাই অবাক হয়ে যায়। হান ওই ডক্টরকে বলে, এখানে কি হয়েছে, তুমি এখান থেকে যাও, আমি এই বিষয়টি দেখে নিচ্ছি। এরপরে হান চলে আসে শুয়ের কাছে। শুয়ের পেটে হাত রেখেছিল। ও তো বলতে থাকে, তোমার কি পেটে এখানে ব্যথা করছে না কি অন্য জায়গায় ব্যথা করছে? শু ওকে কোনো কিছুই বলছিল না। হান বলে, আমার মনে হয় তুমি একটু বেশি মোটা হয়ে গিয়েছো, নিজের খেয়াল রেখো। আর ওকে এখানে কিছু মেডিসিনও লিখে দিয়েছিল। সাথে এখানে শুকে এটাও বলে দেয়, এক সপ্তাহ তুমি কারোর সাথে বেড শেয়ার করতে যাবে না, এক সপ্তাহ নিজেকে ছেলেদের কাছ থেকে দূরে রেখো। শু বলে, ঠিক আছে। আর ও এটাও বলছিল যে আপনি তো আমাকে ওই দিনের পর কোনো টাকাই দেননি। হান বলে, এখন বলো কত টাকা লাগবে, আমি দিয়ে দেবো। শু তখন এখানে বলে দিয়েছিল ওর কত টাকা চাই। হানও ওকে তখনই টাকাগুলো দিয়ে দেয় আর বলে, এখান থেকে চলে যাও, নেক্সট টাইম আর কখনোই আমার সাথে দেখা করতে আসবে না। শু তখন কান্না করে এখান থেকে চলে যাচ্ছিল আর বাইরে ওই ডক্টর শুকে এরকম ভাবে চলে যেতে দেখে, তাই তো ও ভিতরে চলে আসে। আসার পর হানকে বলে, আপনি কি ওই মেয়েটিকে প্রথম থেকে চেনেন, আপনাদের ভিতরে কি কোনো সম্পর্ক রয়েছে? হান বলে, সেরকম কোনো কিছুই না, ওকে আমি আজকে এখানে প্রথম দেখেছি। ডক্টর তখন এখানে শুয়ের নামে বাজে বাজে কথা বলতে শুরু করে। হান ডক্টরকে ধমক দিয়ে চুপ থাকতে বলেছিল। পরে আমরা শুকে দেখতে পাই নিজের রিপোর্ট দেখছিল আর মনে মনে এটাই বলতে থাকে, এখন আমি কি করব, আমার কাছে সেরকম কোনো টাকাও নেই যে অ্যাবর্শন করে নেব, আর আমি তো এই বেবিটিকে একা বড় করতে পারবো না, আমি তো কখনই ওকে ওর বাবার কথা বলতে পারবো না। তখনই ভিতরে ওর মা চলে এসেছিল। ওর মাথার চুল ধরে ওকে এখানে অনেক বেশি মারধর করতে থাকে যে তুমি কোথায় গিয়েছিলে, আর তোমাকে কতবার বলেছি আমাকে টাকা পাঠাও, কিন্তু না, তুমি তো খুব অল্পই টাকা আমাকে পাঠিয়ে দিয়েছো। শু বলে, আমি কিছু টাকা নিজের কাছে রেখে দিয়েছি, কারণ আমারও তো কিছু ইচ্ছা রয়েছে যেগুলো পূরণ করতে হবে। ওর মা বলে, তোমার আবার কিসের ইচ্ছা থাকতে পারে, তোমার কোনো ইচ্ছা নেই, এখানে শুধুমাত্র ইচ্ছাগুলো পূরণ হবে তোমার ভাইয়ের, তাই তুমি আমাকে টাকা দেবে আর ওইগুলো দিয়ে আমি তোমার ভাইয়ের ইচ্ছাগুলো পূরণ করব। শু এরপরে আপসেট হয়ে রাস্তা দিয়ে একা একা হাঁটছিল আর অনেক কিছুই চিন্তা ভাবনা করছিল। তখনই কেউ একজন এসে ওকে ধাক্কা দিয়েছিল, যার কারণে ও একটি কারের সাথে ধাক্কা খায়, আর যে কারটি ছিল এখানে হানের। হান এখানে আবারও দেখতে পাই শুকে। শু হানকে দেখতে পায় কিন্তু হানের সাথে কোনো কথা বলে না, কারণ হান তো ওকে মানা করে দিয়েছিল। একটু পরে আমরা এখানে একটি ছেলেকে দেখতে পাই। ও এখানে আসার পর বলতে থাকে, তুমি তো আমার গার্লফ্রেন্ড, আমার সাথে চলো, আজকে আমরা দুজনে একসাথে সময় কাটাবো। তখন হান চলে আসে ওই ছেলেটির কাছে আর বলে যে তুমি এখানে কি করছো? ওই ছেলেটি বলে, আঙ্কেল তুমি এখানে, আসলে এই মেয়েটি আমার গার্লফ্রেন্ড, তাই আমি ওকে এখান থেকে নিয়ে যেতে এসেছি, তাই তুমি আমাদের দুজনকে এখানে একদমই বাধা দিও না, আজকে আমরা দুজনে অনেক বেশি ভালো সময় কাটাবো, তাই এখান থেকে যেতে দাও। তখন বলতে থাকে শু, আমি এই ছেলেটিকে একদমই চিনি না আর আমি ওর
গার্লফ্রেন্ডও না। ছেলেটি বলে, আঙ্কেল ওই মেয়েটি টাকার জন্য অনেক কিছুই করে, তাই আমি ওকে অনেক বেশি টাকা দেবো, এই কারণেই তো যেতে বলছি। তখন হান ওর উপরে অনেক বেশি চিৎকার করতে থাকে যে তুমি এরকম রাস্তাঘাটে মেয়েদের সাথে কিরকম ব্যবহার করো, আমি কি এই কথাটি সবাইকে বলে দেবো? তখন ছেলেটি ভয় পেয়ে যায় আর বলে, ঠিক আছে আমি এখান থেকে চলে যাচ্ছি। এরপরে হানে সুকে জিজ্ঞাসা করে, তুমি একা একা রাস্তার ভিতরে কি করছো? আর দেখে তো মনে হচ্ছে তুমি অনেকটাই বেশি চিন্তিত রয়েছো। এখানে সু মনে মনে ভাবতে থাকে, আমি তো ওকে এটা কিছুতেই বলতে পারবো না আমি এখন প্রেগনেন্ট। এই কারণে হানকে কোনো কিছু বলে না। হান ওকে বলে, আমি তো তোমাকে বলেই দিয়েছিলাম যেন এক সপ্তাহের ভিতরে এইসব কিছু না করো, আর এখন এইসব কিছু কি হচ্ছে? আমি তো দেখছি তুমি টাকার জন্য সবকিছুই করতে পারো, আমি যা যা বলেছিলাম ওই সবকিছুই ভুলে গিয়েছো। এখানে সরি বলে দেয় সু। এরপরে বাড়িতে চলে এসেছিল, যেখানে ওর মা আর ভাইকে কথা বলতে শোনে। দুজনে বলছিল যে আজকে তো আমরা সুকে ওখানে পাঠিয়ে দিয়েছি, ওখান থেকে আমরা অনেক বেশি টাকা পাবো। সু বলে ওঠে, আমি একদমই ওখানে যাব না আর ওই সব কিছু করবো না, কারণ আমি এখন প্রেগনেন্ট। সুয়ের মা তখন অনেক বেশি রেগে যায়, ওকে অনেক জোর একটি থাপ্পড় মেরেছিল। বলে, তোমার সাহস কিভাবে হয় এই কথাটি তুমি আমাকে বলতে পারছো? তুমি আমার অনুমতি না নিয়ে কোন ছেলের কাছে গিয়েছিলে? ওই ছেলেটি যদি কোনো গরিব হয়ে থাকে তাহলে তো আমরা কোনো টাকা পাবো না, এই কারণে তোমার এই বাচ্চাটি রাখার কোনো দরকার নেই। আমি তোমাকে যেখানে যেতে বলবো তুমি ওখানে যাবে, ওখান থেকে টাকা নিয়ে এসে আমাদেরকে দেবে। সু বলে, এরকম কোনো কিছুই না, ওই ছেলেটি অনেকটাই বেশি রিচ আর ওর নাম হচ্ছে হান। তখন ওর মা আর ভাই বলে, তুমি কি পাগল হয়েছো? হানের মতন একটি ছেলে তোমার সাথে এইসব কিছু কেন করবে? ও অনেকটাই বেশি রিচ, তুমি মিথ্যে কথা বলছো। এরপরে আমরা গ্র্যান্ড মাকে দেখতে পাই। গ্র্যান্ড মার কাছে হসপিটাল থেকে রিপোর্ট এসেছিল, যেখানে জানতে পারে যে হানের একটি গার্লফ্রেন্ড ছিল যে কিনা এখন প্রেগনেন্ট। এটা জানতে পেরে অনেক বেশি খুশি হয়ে যায় গ্র্যান্ড মা। এইদিকে সুয়ের মা আর ভাই তখন সুকে অনেক বেশি জোর করছিল এই বাচ্চাটিকে শেষ করে দেওয়ার জন্য। এমনকি সুয়ের ভাই এখানে সুয়ের গলা চেপে ধরেছিল, বলছিল আমি তো তোমাকেই মেরে ফেলবো যদি এই বাচ্চাটিকে না মেরে ফেলো। এরপরে গ্র্যান্ডমা এই খুশির কথাটি বলে দিয়েছিল হারকে যে তুমি তো এখন বাবা হতে চলেছো আর এক্ষুনি তুমি ওই মেয়েটিকে আমাদের বাড়িতে নিয়ে আসবে। হান এটা একদমই বিশ্বাস করে না, ও ভাবতো মেয়েটি টাকার জন্য এইসব কিছু করেছে। কিন্তু এরপরে যখন ওর নিজের অ্যাকাউন্ট চেক করে তখন জানতে পারে ওখান থেকে শুধুমাত্র কিছু টাকাই নিয়েছে আর বাকি সব টাকা রেখে দিয়েছে। তাই ও বলছিল তাহলে আমাকে সুয়ের কাছে যেতে হবে। এই কারণে ওর সব গার্ডদেরকে নিয়ে সুয়ের বাড়িতে যাওয়ার জন্য বের হয়। অন্যদিকে সুয়ের মা আর ভাই তারা দুজনে তখন সুকে মারতে মারতে একদম বাইরে নিয়ে এসেছিল। তখনই বাইরে আবার ওই ছেলেটি চলে এসেছিল, ওর নাম ছিল শ্যান। শ্যান বলতে থাকে যে একে তোমরা মারধর করছো, এর থেকে ভালো তো আমাকেই দিয়ে দাও, আমি ওকে নিয়ে যাই আর আমিও একটু নিজে খুশি হয়ে যাই। ওর মা বলতে থাকে যে হ্যাঁ তুমি চাইলে একে নিয়ে যেতেই পারো, কিন্তু এর জন্য আমাদেরকে টাকা দিতে হবে, আর এখন এ তো প্রেগনেন্টও হয়ে গিয়েছে। আর বলছে এর বেবির বাবা হান। শ্যান বলে সুকে, তুমি কি মনে করেছো যে তোমার মতন একটি মেয়ের সাথে আমার আঙ্কেল এইসব কিছু করবে? একদমই না। আর ওকে টাচ করতে থাকে। সু এইসব কিছুতে অনেকটাই বেশি নার্ভাস হয়ে গিয়েছিল। তখনই এখানে হান চলে এসেছিল। হান ওদের সবাইকে থামতে বলে আর বলে, আমি এখানে এসে এইসব কিছু দেখছি তাহলে কিন্তু তোমাদেরকে একদমই ছাড়বো না। শ্যান ওর আঙ্কেলকে দেখে ভয় পেয়ে গিয়েছিল। এরপরে গার্ড আর অ্যাসিস্ট্যান্ট মিলে এখানে সুকে উঠিয়েছিল, জিজ্ঞাসা করে যে সু ঠিক আছে কিনা। সুয়ের ভাই তখন ভালো সাজার জন্য বলছিল, আমি তো শুধুমাত্র এখানে আমার বোনের সাথে মজা করছিলাম, আমি কি ওর সাথে মজা করতে পারবো না? কিন্তু হান এখানে ওকে গার্ডদের কাছে ধরিয়ে দেয়। এই সব কিছুতে বলতে থাকে শ্যান, আঙ্কেল আমি তো কোনো কিছু করিনি, আমাকে ছেড়ে দিন। কিন্তু হান ওর কোনো কথাই শুনেছিল না। এখান থেকে সুকে নিজের সাথে করে নিয়ে চলে যায়। এরপরে বাড়িতে একজন ডক্টরকে নিয়ে এসেছিল সুয়ের চেক আপ করানোর জন্য। ডক্টর চেক আপ করানো শেষ হয়ে গেলে বলে সু আর বেবি দুজনেই ভালো রয়েছে। তখন হান বলে, আমি তোমাকে সাহায্য করেছি, তাহলে তুমি এখন কি দিয়ে আমাকে খুশি করতে চাচ্ছ? সু তখন হানকে একটি কিস করেছিল। হান বলে, শুধু এইটুকুতেই হবে নাকি এর থেকেও বড় কিছু দিতে হবে? তখন ভিতরে গ্র্যান্ডমা চলে এসেছিল সুয়ের সাথে কথা বলার জন্য। এই কারণে হান এখান থেকে বের হয়ে যায়। গ্র্যান্ডমা বলতে থাকে, তুমি কোনো চিন্তা করো না, এখানে আমরা তোমার অনেক বেশি খেয়াল রাখবো। সুয়ের জন্য মেয়েদেরকে বলে অনেক খাবার বানিয়ে নিয়ে এসেছিল। সু এত খাবার দেখে বলে, আমি তো এত খাবার খাই না। এরপরে গ্র্যান্ডমা আবার সুয়ের জন্য সব একদম ফ্রেশ ফুড নিয়ে এসেছিল। এরপরে দেখা যায় আবার মেয়েদেরকে বলে এখানে অনেক দামি দামি ড্রেসগুলো নিয়ে আসে সুয়ের জন্য। এমনকি সুয়ের জন্য একজন পার্সোনাল ড্রেস ডিজাইনারও নিয়ে এসেছিল সুয়ের জন্য। আর একজন আমরা নার্সকেও দেখতে পাই, ওকে নিয়ে এসেছিল যাতে করে সুয়ের সবসময় খেয়াল রাখতে পারে। এত কিছু দেখে সু অনেক বেশি অবাক হয়ে যায়। আর এখানে অনেক দামি দামি সব আইফোনও ছিল। গ্র্যান্ডমা বলে, তুমি এখান থেকে যেইটা ইচ্ছা নিতে পারো, এই সব কিছু তোমারই। এমনকি সুকে এটাও বলে, তোমাকে বাড়ি থেকে বের হওয়ার কোনো দরকার নেই, তুমি বাড়ির ভিতরেই থাকবে। এরপরে এখানে সুকে নিজের একটি কার্ড দিচ্ছিল, সু এটা নিতে চাচ্ছিল না। হান বলে, তুমি মনে করো গ্র্যান্ডমা এটা তোমাকে গিফট দিচ্ছে, তাই রেখে দাও। সুকে বাহিরে যেতে মানা করেছিল, এই জন্য সু তখন বলে, কিন্তু আমাকে তো বাহিরে যেতে হবে, কারণ আমি কলেজে পড়তে চাই, আর আমি যদি বাহিরে না যাই তাহলে পড়বো কিভাবে? হান বলে, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি কলেজের প্রিন্সিপালকে ভালোভাবেই চিনি,
আর আমি তোমাকে কলেজে নিয়ে যাব, আর যখন কলেজ শেষ হয়ে যাবে তখন আমি তোমাকে আবার কলেজ থেকে বাড়িতে নিয়ে আসবো, তাই তুমি পড়াশোনা করতেই পারবে। এরপরে হান নিজের সাথে করে ও সুকে কলেজ পর্যন্ত নিয়ে এসেছিল। সু হানকে বলে, তুমি আমাকে একটু দূরেই নামিয়ে দিও। এখানে হান জিজ্ঞাসা করে, কিন্তু এমনটি কেন, আমি ভিতরে কেন যেতে পারবো না? সু বলে, ভিতরে আমার অনেক ক্লাসমেট রয়েছে, তারা আমাদেরকে দুজনকে দেখলে তো কথা বলতে শুরু করবে। হান বলে, ঠিক আছে আমি যাব না, তাহলে আমাকে কিস করে যাও। এরপরে এখানে সু হানকে কিস করে তাকে বাই বলেছিল, আর এদের দুজনকে তখন দেখতে পাই শ্যান। এরপরে সু ওর ক্লাসে চলে এসেছিল। এখানে আমরা সুয়ের ক্লাসমেটদেরকে দেখতে পাই, যাদের ভিতরে দুটি মেয়ে ছিল। ওরা এখানে তখন সুয়ের এত দামি একটি ড্রেস দেখার পর সুকে বলতে থাকে, তোমার কাছে এত দামি জিনিসগুলো কোথা থেকে এসেছে? আবার এটাই বলছিল, হতে পারে একে কোনো ওল্ড ম্যান কিনে নিয়েছে, যার কারণে তো এখন এত সুন্দর সুন্দর সব দামি দামি ড্রেসগুলো পরতে পারছে। শ্যানও ওদের সাথে তাল মিলিয়ে কথা বলছিল। তখন এখানে একটি ছেলে চলে আসে, ওদেরকে বলতে থাকে, তোমরা কথা বলা বন্ধ করো, একটু বেশি কথা বলছো। আর এখানে ও সাপোর্ট করতে থাকে সুকে। শ্যানকেও অনেকটা বকা দিয়েছিল। এরপরে সুয়ের সাথে এসে কথা বলতে থাকে। আবার এদের দুজনকে একসাথে কথা বলতে দেখতে পেয়েছিল হান। হান দুজনকে একসাথে দেখে অনেক রেগে গিয়েছিল। এরপরে ও ক্লাস নেওয়ার জন্য ভিতরে আসে। দুটি মেয়ে ভিতরে তখনও এখানে সুয়ের নামে বাজে বাজে কথা বলছিল। সু ওদেরকে কোনো কিছুই বলে না। এরপরে যখন ক্লাসে শুধুমাত্র এরা দুজনেই ছিল, তখন হান সুয়ের কাছে যায়। সুকে জিজ্ঞাসা করে, তুমি কেন ওদেরকে আমাদের রিলেশনের কথাটা বলে দিচ্ছ না? আর এদের দুজনকে বাহির থেকে একটি মেয়ে দেখতে পেয়েছিল। হান বলে, সুকে তুমি কি চাও না আমাদের রিলেশনের কথা কেউ জানতে পারুক? সু বলে, এমন কিছুই না, ওরা যদি জানতে পারে তখন থাকবে তোমারই অনেক বিপদ হবে, ওরা তোমাকে নিয়ে বাজে কথা বলবে। হান ওর কথাটি বুঝতে পেরেছিল, তাই ওকে আর সেরকম কোনো কিছুই বলে না। এরপরে আমরা দেখতে পাই সুয়ের ভাইকে। ওর কাছে তখন ওই মেয়েটি ওই ক্লাসরুমের একটি ছবি পাঠিয়েছিল, যেটা দেখার পর ও বলতে থাকে, এইটা তো দেখছি ওই ছেলে যে কিনা এখান থেকে সুকে নিয়ে চলে গিয়েছিল। ওই দিন তো অনেক দামি একটি কারে করে এসেছিল, কিন্তু আজকে দেখে মনে হচ্ছে ও অনেকটাই বেশি গরিব, শুধুমাত্র টিচারের জব করে, তাহলে ওর কাছে তো কোনো টাকাই নেই। আর এই মেয়েটিকে দেখে মনে হচ্ছে এই সুয়ের কোনো ক্লাসমেট হবে, এর মানে ওই ছেলেটি সুকে ধোকা দিচ্ছে। তাই দৌড়ে ওর মায়ের কাছে চলে আসে। ওর মাকে বলতে থাকে, ওই দিনকার ছেলেটি কিন্তু আসলে কোনো রিচ না, একজন পোর টিচার, ও এখন সুকে ধোকা দিচ্ছে। এই ছবিটি দেখানোর পর ওর কাছ থেকে আমরা অনেক বেশি টাকা নিতে পারবো। তাই তো ওরা তিনজনেই বের হয়ে পড়ে ওখানে যাওয়ার জন্য। অন্যদিকে আমরা সুকে দেখতে পাই, তখন হানের সাথে ছিল। এখানে হান ওকে কোনো কিছু বুঝিয়ে দিচ্ছিল। তখনই ওর ফোনে ফোন করতে থাকে কেউ একজন। ও প্রথমে একদমই ফোনটি ধরছিল না। হান বলে, ফোনটি ধরো আর এখানে লাউড স্পিকার একটু বাড়িয়ে দাও, যাতে করে আমিও কথাগুলো শুনতে পারি। সু এমনটি করেছিল। সুয়ের মা তাকে ফোন করেছিল, অনেক বেশি বকা দিচ্ছিল যে তুমি কেমন ছেলের সাথে গিয়েছো, আর কার সাথেই বা ছিলে, এখন তুমি প্রেগনেন্টও হয়ে গিয়েছো। তুমি কি জানো ওই ছেলেটি কোনো রিচ না, ও অনেকটাই বেশি গরিব, তাই তোমাকে ওর কাছে থাকতে হবে না, ওখান থেকে চলে আসো, আমরা তোমাকে অন্য নতুন কোনো জায়গায় পাঠিয়ে দেব। হান ফোনটি কেড়ে নিয়ে বলে, তোমাদের যা ইচ্ছা তা করতে পারো। ফোনটি রেখে দেয়। এরপরে সুকে ওর নিজের কাছে নিয়েছিল। বলে, আমি তো তোমাকে এখন সাহায্য করেছি, তাই বলো তুমি এখন আমাকে কি দিতে চাও? সু বলে, আমার কাছে দেওয়ার মতন সেরকম কোনো কিছুই নেই, তোমার কাছে তো সবকিছু রয়েছে। হান বলে, কে বললো তোমার কাছে কিছুই নেই, তুমিও চাইলে দিতে পারবে। এরপরে ও এখানে সুকে কিস করতে থাকে। সু একটু চিল্লাচিল্লি করছিল, আর যেটা বাইরে থেকে ওই ছেলেটি যার নাম ছিল র্যান ও শুনতে পায়, তাই সুকে খুঁজতে শুরু করে। আর এইদিকে আমরা দেখতে পাই এরা দুজনে তখন অনেকটাই বেশি রোমান্স করছিল। র্যান তো সব জায়গায় সুকে খুঁজে বেড়াচ্ছিল, কোথাও সুকে খুঁজে পায় না। কিন্তু একটু পরে ও তখন ওরা যেদিকে আছে ওখানে যাচ্ছিল, আর ওদের দুজনের শ্যাডো দেখতে পায় যে ওরা দুজনে এইসব কিছু করছে। ভিতরে সু তখন হানকে নিজের কাছ থেকে সরিয়ে দিয়েছিল। বাইরে আমরা ওর মা, ভাই আর বাবাকে দেখতে পাই। যখন হান বুঝতে পারে এদিকে কেউ আছে, তখন ও সুকে নিজের কোট দিয়ে ঢেকে দিয়েছিল। আর সুয়ের বাবা ভিতরে আসার পর হানকে মারতে নিচ্ছিল, কিন্তু হান ওনাকে ধাক্কা দিয়েছিল, তাই নিচে পড়ে যায়। ব্যথা অল্প পেয়েছিল, কিন্তু অ্যাক্টিং করতে থাকে অনেক বেশি ব্যথা পেয়েছে। এই জন্য সুয়ের মা আর ভাই তখন ঝগড়া করতে শুরু করে। সুয়ের মা এখানে সুয়ের পা দেখতে পেয়েছিল, তাই সুয়ের কাছে যেতে নিচ্ছিল, কিন্তু হান ওনাকেও বাধা দিয়েছিল। মা বলছিল, তুমি তো ওই দিন দেখাচ্ছিলে তুমি অনেকটাই বেশি রিচ, কিন্তু এখন তোমার সত্যিটা সামনে চলে এসেছে, তুমি আসলে অনেকটাই বেশি গরিব, শুধুমাত্র টিচারের জব করো। এর উপরে আবার এখানকার একটি মেয়ের সাথে মিলে সুকে ধোকা দিচ্ছ, আর তুমি আমাদেরকে টাকাও দিতে পারবে না। আমাদের মেয়েকে ফিরিয়ে দাও, নয়তো আমাদেরকে টাকা দাও। তখনই হান একটি কার্ড বের করেছিল আর বলে, নাও এখানে টাকা রয়েছে। ওরা বলতে শুরু করে, ছেলেটি যদি গরিব হতো তাহলে এত টাকা দিতে পারতো না, তাই বলে তুমি তাহলে আমাদেরকে এখনো আরো টাকা দাও, আমাদের এই টাকাতে হবে না। আর এরপরে হানের কাছ থেকে আরো 1 মিলিয়ন চাইতে থাকে। হান তখন ওদেরকে আরো একটি কার্ড বের করে দিয়েছিল আর বলে, এখানে 3 মিলিয়ন রয়েছে, তাই তোমরা এইটা নিতেই পারো। এত বেশি টাকা দেখার পর ওরা তো তাড়াতাড়ি করে হাত থেকে কার্ডটি কেড়ে নিয়েছিল, আর ওদের লোভ যেন আরো বেশি বাড়তে শুরু করে। এই কারণে বলছিল, আমাদের এই তো হবে না, আরো বেশি টাকা দাও। হান তখন একজনের কাছে ফোন করেছিল আর
বলতে থাকে যে এখানে এক্ষুনি আসো, আমি কিছু মানুষদেরকে পেয়েছি যারা কিনা জেলে যেতে যাচ্ছে। তো এইটা শোনার পর ওরা ভয় পেয়ে এখান থেকে চলে গিয়েছিল। এরপরে হান শুকে বের হতে বলে, কিন্তু শু ওখান থেকে একদমই বের হতেই চাচ্ছিল না। তাই হান নিজেই তখন শুকে এখান থেকে বাইরে নিয়ে যাচ্ছিল। বাইরে ওদের মাকে র্যান জিজ্ঞাসা করে ভিতরে কি হয়েছে, আপনারা এত বেশি ঝগড়া কেন করছিলেন, কিন্তু টাকা পেয়েছে তাই র্যানকে আর কোনো কিছুই বলে না। হান বাইরে আসার পর র্যানকে দেখতে পায়, তাই ও র্যানকেও ইচ্ছা করে বোকা দিয়েছিল। এরপরে শুকে কারের ভিতরে বসিয়ে দেয়, আর যখন কারের সিট বেল্টটি বেঁধে দিতে যাচ্ছিল তখন সে অনেকটাই বেশি ক্লোজে চলে যায়। শুয়ে অনেক বেশি নার্ভাস হয়েছিল। এরপরে ওকে থ্যাংক ইউ বলে ওকে সাহায্য করার জন্য। হান ওকে কোনো কিছু না বলে শুধু ওর দিকেই তাকিয়েছিল। আর এতে দুজনকে আবারও একসাথে দেখতে পায় শ্যান। ওর অনেক বেশি রাগ হচ্ছিল, তাই ওদের দুজনকে ফলো করতে শুরু করে। হান হসপিটালে এসেছিল, আর দেখা যায় এখানে শু তখন হানকে ওর ড্রেসটি সুন্দর করে পরিয়ে দিচ্ছিল। এতে হানও অনেক বেশি খুশি হয়েছিল। হান যখন অপারেশন করানোর জন্য ভিতরে চলে যায় তখন সে এখানে একাই ছিল। ওর কাছে শ্যান চলে আসে। শ্যান দেখা যায় ওর সাথে এখানে অনেকটাই বেশি মিসবিহেভ করতে শুরু করে। এতে করে শু অনেক বেশি ভয় পাচ্ছিল আর চিৎকার করতে থাকে, আর মনে মনে বলছিল যেন হান এসে ওকে সাহায্য করে। ভিতরে আমরা হানকে দেখতে পাই, ও সার্জারির প্রতি একদমই মন দিতে পারছিল না। মনে হচ্ছিল শু এখন বিপদে রয়েছে, তাই ও কিছুক্ষণের জন্য ওখান থেকে বাইরে চলে আসে। বাইরে আসলে দেখতে পায় শুর অবস্থা অনেক খারাপ, আর শু দৌড়ে ওর কাছে চলে গিয়েছিল। ওকে দেখার পর কান্না করতে শুরু করে। হান রেগে এখানে শ্যানকে অনেক জোরে একটি কিক মেরেছিল, আর এখানে শ্যান ওর সাথে যতগুলো লোকজনকে নিয়ে এসেছিল তাদের সবাইকে ওখানে অনেকটাই বেশি ভয় দেখিয়েছিল। শ্যান তখন সরি বলতে থাকে যে এরকম ভুল আর সে একদমই নেক্সট টাইমে করবে না। সবাই হাঁটু গেড়ে হানকে সরি বলতে থাকে। হান শুকে বলে তুমি চাইলে এখন এদেরকে যে কোনো কিছু শিক্ষা দিতে পারো, এরা কিছুই বলবে না। শ্যান নিজেই তখন ওর হাতে অনেকবার আঘাত করতে থাকে আর বলতে থাকে যে আঙ্কেল আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে, এবারের মতন ক্ষমা করে দিন। শু ওদেরকে বলে আমি এবারের জন্য তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। এতে করে শ্যান অনেক খুশি হয়ে যায় আর বলে আমি নেক্সট টাইম থেকে একদমই এরকম করবো না, এখন থেকে আমি ভালো হয়ে যাব। হান বলে মনে থাকে যেন ও আবারও সার্জারি করতে চলে যায়। এইদিকে আমরা দেখতে পাই শু তখন শ্যানের হাতে মেডিসিন আর ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছিল। এরপরে ওকে একটি ইনজেকশনও দিয়েছিল। এতে করে শ্যান অনেকটাই বেশি ভয় পাচ্ছিল, আর শ্যানের সাথে যারা ছিল তারা সবাই দেখা যায় শুয়ের এখানে অনেক বেশি কেয়ার করতে শুরু করে। একটু পরে হান ওর কাজ শেষ করে এখানে এসেছিল। শু আবারও হানের কাছে চলে যায়, আর এখানে শ্যান বলছিল আঙ্কেল এখন আমার শিক্ষা হয়ে গিয়েছে, আর এখানে আন্টি তো আমার অনেক বেশি ভালো করে যত্ন করেছে, আমাকে হাতে মেডিসিন লাগিয়ে দিয়েছে। হানে শুকে জিজ্ঞাসা করে তুমি কি ওদেরকে এখন ক্ষমা করে দিয়েছো? এতে শু বলে হ্যাঁ আমি ওদেরকে ক্ষমা করে দিয়েছি, আর ওদেরকে আমি এখানে পানিশমেন্টও করেছি, তাই আমি অনেকটাই বেশি এখন হ্যাপি রয়েছি। হান শ্যানকে বলে এই সব কিছু যেন তোদের মনে থাকে আর এখান থেকে চলে যা। এরপর সবাই তো ভয় পেয়ে এখান থেকে চলে গিয়েছিল। শু হানকে বলে এই ফার্স্ট টাইম আমি ফাইট ব্যাক করেছি, এর আগে আমি কখনোই এমনটি করতে পারিনি। হান বলে কোনো চিন্তা করো না, এখন থেকে আমি তোমার সাথে রয়েছি, তাই তুমি সবসময় ফাইট ব্যাক করতে পারবে। শু হানকে হাঁক করে নেয় আর বলে এই প্রথম তুমি যে কিনা আমাকে এত বেশি ভালোবেসেছো। তখন ওর কাছে ফোন চলে এসেছিল বাড়ি থেকে, যেখানে গ্র্যান্ডমা ওকে বলছিল তাড়াতাড়ি যেন শুকে নিয়ে বাড়িতে চলে আসে। হান তখন শুকে বলে দেখলে আমার বাড়িতে এখন আমার থেকেও বেশি সবাই তোমাকে নিয়ে চিন্তা করে, তোমাকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যেতে বলছে, তাই এখন তাড়াতাড়ি আমার সাথে বাড়িতে চলো। এরপরে যখন শু বাড়িতে এসেছিল তখন এখানে অনেক সুন্দর করে সবাই শুয়ের ওয়েলকাম জানায়। এখানে আমরা দেখতে পাই হানের মাকে, তিনি শুকে দেখে অনেক বেশি খুশি হয়েছিল আর শুকে অনেক বেশি ভালো লেগে যায়। তাই তো শুকে তখন তাদের ফ্যামিলির একটি ব্রেসলেট পরিয়ে দিতে চাচ্ছিল। শু এটা একদমই নিতে চাচ্ছিল না। মা বলেছে এইটা আমাদের ফ্যামিলির আর এটা এখন আমি তোমাকে দিতে চাচ্ছি। গ্র্যান্ডমা বলেছে হ্যাঁ এটা নিয়ে নাও। আর মা বলছিল যে কালকে তুমি কি আমার সাথে শপিং করতে যেতে পারবে? এখানে বলছিল হানকে যে তুমিও আমাদের সাথে চলো। হান বলে আমি যেতে পারবো না। ওর মা বলে ঠিক আছে তুমি না গেলে। এখানে শু বলে যে ঠিক আছে আমি একাই চলে যেতে পারবো। এইটা শোনার পর মা খুশি হয়েছিল যে তাহলে আমি তোমাকে নিয়ে যাব, তুমি কোনো চিন্তা করো না। এখানে ও আন্টি বলে ডাকছিল, এই কারণে মা বলে তুমি আমাকে আন্টি কেন বলছে, এখন থেকে তুমিও আমাকে মা বলবে। শু তখন আবার মা বলছিল। এইটা শোনার পর হানের মা আর হান তারা দুজনেই খুশি হয়ে গিয়েছিল। এরপরে রাতে এখানে হানের শুয়ের চুলগুলো ভালো করে শুকিয়ে দিচ্ছিল। তখন শু হানকে জড়িয়ে ধরেছিল আর বলতে থাকে আমার মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন দেখছি, আমার যদি হঠাৎ করে ঘুম ভেঙে যায় আর দেখতে পাই এইসব কিছু মিথ্যে তখন আমি কি করব? হান বলে তোমার এইসব কিছু স্বপ্ন মনে হচ্ছে, ঠিক আছে আমি তোমাকে রিয়েল মনে করিয়ে দিচ্ছি। আর এরপরে ওইখানে তখন শুকে কিস করে। পরের দিন শু মায়ের সাথে শপিং করতে এসেছিল। এখানে মা বলে আমি তোমাকে এখান থেকে অনেক সুন্দর সুন্দর আর দামি দামি ড্রেসগুলো কিনে দেবো, তুমি কোনো চিন্তা করো না। শু প্রথমে নিতে চায় না, কিন্তু এরপরে ও ভাবে যখন আমাকে এখানে মা গিফট করতেই চাচ্ছে তাহলে আমি আর মানা করে ওনাকে কষ্ট দেবো না, তাই রাজি হয়েছিল। দুজনে তখন ভিতরে এসে দামি দামি ড্রেসগুলো দেখতে থাকে। এখানে তখন একজন স্টাফ চলে এসেছিল আর এই কিন্তু শুয়ের ক্লাসমেট ছিল। এখানে শুকে দেখার পর শুকে বলে তুমি এখানে কেন এসেছো? তোমাদের মতো
মতন মানুষ কখনো এখানে এসে এই দামি দামি ড্রেসগুলো নিতে পারবে না। তোমার কাছে এত বেশি টাকা কোথা থেকে আসবে? আর এখানে কিন্তু হানের মাকেও অনেকটাই বেশি অপমান করছিল। সুকে বলে, তুমি এখানে ড্রেস কিনতে এসেছো, এর মানে হতে পারে তুমি কোনো ওল্ড ম্যানকে সিডিউস করতে গিয়েছিলে, তার থেকে টাকা পেয়েছো, এরপর এখানে এসেছো। এতে করে হানের মা রেগে ওকে অনেক জোরে একটি থাপ্পড় মেরেছিল। মেয়েটি অনেকটাই রেগে যায়। হানের মাকে এখানে অনেক কথা শোনাতে থাকে আর তার হাত ধরে এখান থেকে বের করে দিতে চাচ্ছিল। সু তখন রেগে গিয়েছিল আর ওকে অনেক জোরে একটি থাপ্পড় মেরে বলে, তুমি আমার মায়ের সাথে এরকম ব্যবহার করতে পারো না, আমি এটা কিছুতেই সহ্য করবো না। মেয়েটি বলে, দাঁড়াও, আমি তোমাদেরকে শিক্ষা দিচ্ছি। এরপরে ও তাড়াতাড়ি করে একজনের কাছে ফোন করতে থাকে। সে যখন ফোনটি ধরেছিল এদিক থেকে এ কান্না করতে শুরু করে আর বলছিল, তাড়াতাড়ি এখানে আসো, ভিতরে আমাকে দুজন মিলে অনেক বেশি বুলিং করছে। এরপরে আবার সুখ এখানে ভয় দেখাচ্ছিল যে তোমরা শুধুমাত্র একটু অপেক্ষা করো, দেখো এখানে কে চলে আসে। ভিতরে তখন একজন গার্ড চলে এসেছিল। ওকে দেখার পর এখানে মেয়েটি বলে, দেখো না, এরা দুজনে আমাকে অনেকটাই বেশি বুলিং করছে এখানে। সু বলে, তুমি আমাদের সাথে এরকম কেন করছো? আমরা তোমার সাথে কি করেছি? মেয়েটি বলে, কি করেছো মানে? আমাকে এখানে বুলিং করেছো। ছেলেটিও খারাপ ব্যবহার করছিল। তাই মা রেগে ওই ছেলেটিকে বলে, তুমি একজন গার্ড হয়ে জানো না কিভাবে গেস্টদের সাথে ভালো ব্যবহার করতে হয়? সু বলে, তোমরা দুজনে শুধু শুধু এখানে আমাকে আর আমার মাকে বুলিং করছো। মেয়েটি বলে, এক্ষুনি এখান থেকে বের হয়ে যাও, নয়তো আমরা কিন্তু তোমাদেরকে এখানে ধাক্কা দিয়ে বের করে দেব। মা রেগে গিয়ে ওদের দুজনকে অনেক জোরে থাপ্পড় মেরেছিল। এরপরে একজনের কাছে ফোন করে। একটু পরে এই শপের ম্যানেজার এখানে চলে আসে আর ম্যানেজারকে দেখার পর এরা দুজনেই দেখুন ম্যানেজারের সাথে ভালো ব্যবহার করতে থাকে। ম্যানেজারকে বলে, কোনো চিন্তা করবেন না, এক্ষুনি এদের দুজনকে এখান থেকে বের করে দিচ্ছি। ম্যানেজার তখন রেগে ওই ছেলেটিকে অনেক জোরে থাপ্পড় মেরেছিল। এটা দেখার পর মেয়েটি অবাক হয়ে যায়। আর যখন দেখতে পায় ম্যানেজার এখানে ওদেরকে অনেক বেশি সম্মান করছে, তখন এরা বুঝতে পারে এরা ভুল করেছে। তাই তো সরি বলতে থাকে সু। আর এখানে সুয়ের মায়ের কাছ থেকে অনেকবার ক্ষমা চাইতে থাকে, আমাদের ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দিন, নেক্সট টাইম থেকে আর একদমই এরকম কোনো কিছু করব না। নিজেদের জব বাঁচানোর জন্য এমনটি করছিল। ছেলেটি তখন নিজেকেই নিজে অনেকবার মারতে শুরু করে আর বলছিল ক্ষমা করে দিতে। এখানে বলে মা যে, তোমরা যা করেছো তার জন্য আমি তোমাদেরকে কখনোই ক্ষমা করে দেব না। দুজনকে জব থেকে বের করে দেওয়ার কথা বলছিল। এটা ছেলেটি অনেকটাই ভয় পেয়ে যায়। বলে, এই মেয়েটির জন্য আমাকে এখান থেকে বের করে দেবেন না। ওই মেয়েটি আসলে অনেকটাই বেশি পাগলের মতন, যার তার সাথে খারাপ ব্যবহার করে, তাই আমাদেরকে এবারের মতন ক্ষমা করে দিন। মা গার্ডদেরকে বলে ওদেরকে এখান থেকে নিয়ে যেতে বলেছিল। এরপর ম্যানেজার বলে, এখন আপনারা এখান থেকে যে কোনো ড্রেসই নিতে পারেন, আমি আপনাদেরকে ড্রেস দেখাতে সাহায্য করব। সু বলে, কিন্তু আমার এত দামি দামি ড্রেসগুলো নেওয়ার কোনো দরকার নেই। মা বলে, আমার কাছে যে এত বেশি টাকা রয়েছে, আমি এই টাকাগুলো কি করব? এটা শোনার পর সু আর কোনো কিছুই বলে না। পরের দিন আমরা কলেজের সিন দেখতে পাই। ওই দুইটি মেয়ে আবারও এখানে সুকে দেখার পর ওকে নিয়ে কথা বলতে শুরু করে। তখন শান চলে এসেছিল আর এবারও এখানে সুকে সাপোর্ট করছিল। এই কারণে মেয়েদের সাথে ওর ঝগড়া লেগে যায়। শান রেগে তখন ওই মেয়েটিকে অনেক জোরে একটি থাপ্পড় মেরেছিল আর বলে, তুমি কি জানো এখানে তুমি কার সাথে খারাপ ব্যবহার করছো? এরপরে সুর কাছে চলে আসে, বলছিল, আন্টি আপনি এখানে সবাইকে আপনার আসল পরিচয় কেন বলছেন না? সু বলে, এটা কলেজ, তাই আমি এখানে তাদেরকে এইসব কথাগুলো বলতে চাচ্ছি না, আর তুমিও বলো না। এরপরে ভিতরে হাত চলে এসেছিল ক্লাস নেওয়ার জন্য, কিন্তু ও সবকিছু দেখতে পেয়েছিল। তাই ওই সব মেয়েদেরকে বলে, তোমরা কি এখানে পড়তে এসেছো নাকি অন্য কিছু করতে এসেছো? এরপরে ওই মেয়েদের ভিতর থেকে একটি মেয়েকে তখন একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, কিন্তু মেয়েটি উত্তর দিতে পারে না। আন বলে, আমার মনে হয় তোমাদের পড়াশোনার উপরে ফোকাস নেই, ফোকাস তো তোমরা অন্য কিছুতে দিয়ে থাকো। এরপরে অন্য একটি প্রশ্ন জিজ্ঞাসা করে এখানে সুকে। সু এটা অনেক ভালোভাবে উত্তর দিতে পেরেছিল, তাই সুয়ের উপরে অনেক খুশি হয়ে গিয়েছিল। এরপর ক্লাস শেষ হয়ে গেলে ও সুয়ের হাত ধরে এখান থেকে সুকে নিয়ে চলে যায়, যেটা আবার ওই মেয়েটি দেখতে পায়। ওর কাছে এটা একদমই স্বাভাবিক মনে হচ্ছিল না আর অন্য কিছু ভেবে নাই। এরপরে সু হানের সাথে বাইরে এসেছিল। এরপরে হান আবারও সুকে ওর নিজের কাছে নিয়েছিল। সু তখন বলে, আমি অনেকটাই ভয় পাচ্ছি। হান বলে, ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি তো তোমার সাথে একদমই জোর করব না। এরপরে কিস করতে নিচ্ছিল, তখনই র্যান এসে ওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর বলে, তুমি টিচার হয়ে এখানে স্টুডেন্টদের সাথে কিরকম ব্যবহার করছো? আমার তো মনে হয় তুমি স্টুডেন্টদের ফায়দা তুলতে চাচ্ছ। আর সুকে বলে, তুমি কোনো ভয় করো না, আমি এটা দেখে নেব। হান বলে, তুমি কার সাথে কিরকম হয়ে কথা বলছো জানো? তুমি কি জানো ও আমার কে হয়? তো দেখা যায় এদের দুজনের ভিতরে ঝগড়ার বাজতেই নিচ্ছিল। সু র্যানকে থামিয়ে দেয়, বলে, তুমি এখানে ভুল বুঝে নিয়েছো, আমাদের ভিতরে সেরকম কোনো কিছুই হচ্ছিল না। র্যানকে এখান থেকে চলে যেতে বলে। এরপরে হানকে সরি বলে ওই ছেলেটির সাথে কথা বলার জন্য। হান বলে, কোনো ব্যাপার নয়, আমি বুঝতে পেরেছি। এরপরে আমরা ক্লাসে দেখতে পাই শ্যানকে, ওইখানে সবার সাথে অনেক বেশি কথা বলছিল। এরপরে সুয়ের কাছে এসে বলছিল,
আন্টি এখন থেকে ক্লাসের ভিতরে আমি আপনাকে সবসময় সাহায্য করব, কেউ আপনাকে বুলিংই করতে পারবে না। একটু পরে সুয়ের কাছে আবারও ওর মা ফোন করেছিল, ওকে বলতে থাকে আমি কিন্তু তোমার কলেজের বাইরে চলে এসেছি, তাড়াতাড়ি আমাদের সাথে দেখা করতে আসো আর আমাদেরকে টাকা দাও, নয়তো আমরা কিন্তু এখানে অনেকটাই বেশি ঝামেলা করবো। এখন তুমি ভাবো তুমি কি করবে। সু তখন ওদের সাথে দেখা করতে বাইরে চলে আসে। সুয়ের বাবা বলছিল যে তাড়াতাড়ি এখানে আসো, আর তুমি এখন যার সাথে রয়েছো তাকে বলো যেন আমাদেরকে টাকা দেয়। সু বলে আপনারা ফ্যামিলি হয়ে এমনটা কিভাবে করতে পারেন, শুধু সব সময় টাকা টাকা করতে থাকেন। ওর ভাই বলে কারণ আমাদেরকে একটি বড় ভিলা কিনতে হবে, যার কারণে আমাদেরকে এখন তুমি এখানে 10 মিলিয়ন দেবে। সু বলে আমার কাছে কোনো টাকা নেই, আমি দিতে পারবো না। সুয়ের মা বলে তুমি তো এখানে অনেক দামি একটি ড্রেস পরে রয়েছো আর বলছো তোমার কাছে টাকা নেই, আমি জানি তোমার কাছে অনেক বেশি টাকা রয়েছে। দূর থেকে এই সব কিছু দেখতে পেয়েছিল শ্যান। ও মনে করে যে এখন এখানে আঙ্কেলকে নিয়ে আসতে হবে, তাই একটি ছেলেকে বলে তুমি আমার আঙ্কেলকে গিয়ে এই কথাটি বলে দাও। সুয়ের মা আরো বেশি টাকা চাচ্ছিল, তাই শ্যান ওখানে চলে আসে, ওদেরকে বলে তোমরা এখানে আবারও এসেছো আমার আন্টিকে বিরক্ত করতে। সুয়ের মা বলে যে আমরা বিরক্ত করতে আসিনি, শুধু টাকা নিতে এসেছি, আমাদেরকে টাকা দাও, আমরা এখান থেকে চলে যাব। শ্যান বলে তোমরা বারবার এখানে এসে আমার আন্টিকে ভয় দেখাও, তোমাদের কি আমার আঙ্কেলের ফ্যামিলি দেখে একদমই ভয় করে না? তারা কিন্তু চায়নার ভিতরে অনেকটাই বেশি পাওয়ারফুল একটি ফ্যামিলি, তোমাদেরকে একদমই ছাড়বে না। এরপরে ওদের সাথে ফাইটও করতে নিচ্ছিল আর বলে ঠিক আছে বলো তোমাদের কত টাকা লাগবে আমি দেবো। তো সবাই তখন এদের অ্যামাউন্টগুলো এখানে বলতে শুরু করে, যা শোনার পর বলছিল সু শ্যানকে তুমি এদেরকে কোনো টাকাই দেবে না, আমি ওদেরকে টাকা দিতে চাই না। আর বলতে থাকে আমার মাঝে মধ্যে সন্দেহ হয় যে আমি এদের মেয়ে কিভাবে হতে পারি। ওর মা বলছিল তো তোমার কি মনে হয় তুমি আমার পেট থেকে হওনি, অন্য কেউ তোমাকে জন্ম দিয়েছে আর আমি তোমাকে বড় করেছি। এরপরে এখানে অ্যাক্টিং করতে শুরু করে আর বাইরে কলেজের অনেক স্টুডেন্টরাই চলে এসেছিল। চিৎকার করে সুয়ের মা বলতে থাকে দেখো আমার মেয়ে এখন কতটা বেশি বড়লোক হয়ে গিয়েছে, ও এখন অনেক দামি দামি ড্রেস পরে কিন্তু আমাদেরকে খাওয়ার জন্য টাকা দেয় না, আমরা না খেয়ে রয়েছি। এতে ওই মেয়েরা বলতে থাকে তাহলে এই ব্যাপার, এখানে সু এই কারণে দামি দামি ড্রেসগুলো পরতে পারে। আর তিনজনে এখানে কান্না করার অ্যাক্টিং করছিল। হান বাইরে এসে বলে তাহলে কি ফ্যামিলি এরকমই হয় যারা কিনা নিজের মেয়ের খুশি দেখতে চায় না? আর এটাও বলে সু একদম ঠিক কথাই বলেছে, সু আপনাদের মেয়ে না, আপনারা সুকে কুড়িয়ে পেয়েছিলেন আর ওকে বড় করেছিলেন যাতে করে ওকে বিক্রি করে টাকা পেতে পারেন। এখানে কিছু পেপারও নিয়ে এসেছিল যেগুলো সুয়ের বাবা রেগে ছিঁড়ে ফেলে আর বলে তুমি এটা কি বলছো যে সু আমাদের মেয়ে না? সকল স্টুডেন্ট এখানে তখন সুকে ভুল বুঝতে শুরু করে যে সু তাহলে কত খারাপ একটি মেয়ে, সে কিনা আমাদের টিচারের সাথে এই সব কিছু করছে। তাদের সব কথাগুলো শোনার পর হান এখানে সবার সামনে বলে দেয় সু হচ্ছে তার ফিয়ন্সি, তারা দুজনে খুব তাড়াতাড়ি বিয়ে করবে। এটা শোনার পরে সবাই তখন বলতে থাকে তাহলে তোমরা দুজনেই খারাপ, তোমরা এই কলেজে একদমই থাকতে পারবে না, তাই এই কলেজ থেকে চলে যাও। সু আপসেট হয়ে বলে আমি এতদিন যাদেরকে আমার ফ্যামিলি মনে করেছিলাম তারা আসলে আমার ফ্যামিলি ছিল না। একটু পরে এখানে হানদের পুরো ফ্যামিলি চলে এসেছিল। হানের ফ্যামিলিকে দেখার পর সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। গ্র্যান্ডমা জিজ্ঞাসা করে এখানে কে সুকে বুলিং করেছে, তো একটি ছেলে বলে আমি একদমই বুলিং করিনি, আর এখানে যারা যারা বুলিং করেছে ওদের নামগুলো বলে দেয়। তখন সুয়ের পুরো ফ্যামিলি অনেক ভয় পাচ্ছিল। গ্র্যান্ডমা গার্ডদেরকে বলে এদের এমন একটি ব্যবস্থা করো যাতে করে এরা আর কখনোই চায়নাতে ফিরে না আসতে পারে, এদেরকে এই দেশ থেকে বাইরে বের করে দাও। এরপরে হান এখানে একটি রিং বের করে সবার সামনে সুকে প্রপোজ করেছিল তাকে বিয়ে করার জন্য। এটা দেখার পর সবাই খুশি হয়ে যায় আর ওদের দুজনকে চেয়ার অফ করতে থাকে। সুকে বলছিল তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নিতে। এরপরে হানে সুয়ের হাতে ওই রিংটি পরিয়ে দেয়, তারা দুজনেই খুশি হয়ে একে অপরকে জড়িয়ে ধরেছিল। সু অনেক বেশি খুশি হয়েছিল। পরের সিনে আমরা দেখতে পাই সুকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, তাকে ওই রিং ড্রেস পরে অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল। তাই হানে এসে ওকে বলে আজকে তোমাকে দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। সু বলে আজকে আমার বিয়ে, কিন্তু আমি আমার মা বাবাকে চিনিও না, আর যাদের কাছে বড় হয়েছে তারা কখনোই এখানে আসবে না, কারণ ওরা তো শুধু টাকার জন্য সব কিছুই করতে পারে। হান বলে তুমি আপসেট হয়েও না, আমি তোমার মার বাবাকে খুঁজে বের করব। তোমার কি এমন কিছু মনে রয়েছে যার মাধ্যমে আমি তোমার মার বাবাকে খুঁজতে পারবো? এখানে সু তখন ওকে একটি নেকলেস বের করে দিয়েছিল আর বলে আমি যখন হারিয়ে গিয়েছিলাম ছোট থাকতে এটা আমার কাছে ছিল, হতে পারে এইটা আমার মা আমাকে দিয়েছে। আর বলে ঠিক আছে এখন আমি এইটা দিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা দেখতে পাই এখানে অনেক গেস্টরাই এসেছিল, যাদের ভিতরে আমরা একজন কাপেলকেও দেখতে পাই। ওদের মেয়ে অনেক ছোটবেলায় হারিয়ে গিয়েছিল আর ওই মহিলাটির গলায় আমরা সেম একটি নেকলেস দেখতে পাই যেটা একটু আগে সু হানকে দিয়েছিল। এইদিকে হান তখন সুকে বলে তুমি এটা তোমার গলায় আজকে পরে নাও, তোমার মা নেই কিন্তু তোমার কাছে তোমার মায়ের দেওয়া এই জিনিসটি থাকবে। সুয়েতে অনেক খুশি হয়েছিল। এরপরে এখানে স্টেজে অ্যানাউন্সমেন্ট করা হয় যে একটু পরে এখানে বিয়ের অনুষ্ঠানটি শুরু হয়ে যাবে আর বরকে এখানে ডাকা হয়েছিল। তো সবাই তো ওদের জন্য খুশি ছিল, কিন্তু এরপরে বলতে থাকে কিন্তু মেয়েটা অনেকটাই বেশি আনলাকি, কারণ ওর কাছে আজকে ওর কোনো ফ্যামিলি নেই। এরপরে সুকে স্টেজে আসতে বলা হয়েছিল। সু বাইরে আসলে এই মহিলাটি সুকে দেখতে পায় আর সুয়ের গলাতে থাকা সেম নেকলেসটি দেখতে পায়। এতে করে বুঝতে পারে
পারে সুই তাদের হারিয়ে যাওয়া ওই মেয়েটি। এতে করে তার মা আর বাবা অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। এরপরে সুয়ের কাছে এসেছিল, সুকে বলে, দেখো তোমার আর আমার সেম নেকলেস, এর মানে তুমি আমার মেয়ে, আর তুমি তো হারিয়ে গিয়েছিলে, অনেক বছর পর আমি তোমাকে আবারও দেখতে পেয়েছি। একটু পরে এখানে রিপোর্ট এসেছিল, আর রিপোর্টটি ওই ফ্যামিলির ছিল, যেখান থেকে এটাই প্রমাণ হয়ে যায় যে সুই আসলে ওদের হারিয়ে যাওয়া মেয়ে। এখানে সবাই অনেক বেশি খুশি হয়ে বলে সু আজকে তার হারিয়ে যাওয়া ফ্যামিলিকে খুঁজে পেয়েছে। সুয়ের বাবা নিজের মেয়েকে খুঁজে পেয়ে অনেক বেশি খুশি হয়েছিল, তাই তো সবার সামনে তখন অ্যানাউন্সমেন্ট করে দেয় তার যতগুলো প্রপার্টি রয়েছে সবকিছু আজ থেকে ও সুয়ের নামে করে দিয়েছে। সু নিজেও এখানে অনেক বেশি খুশি ছিল যে এত বছর পরে সে তার নিজের ফ্যামিলিকে খুঁজে পেয়েছে। এরপর এখানে সু আর হান এদের দুজনের বিয়ে হয়েছিল, আর এখানে আজকের এই ড্রামাটার এন্ড হয়ে যায়। তোমাদের কাছে আজকের এই ড্রামাটা কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে একটি লাইক দাও। বাই বাই।